খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো কি খাবে? মাথা খাবে? ভাত মাছ মাংস সব এখন অতীত। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, সিঙ্গুরে সেই ২৬ দিন ধরে আমরণ অনশন, মানে জল পর্যন্ত না খেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিভাবে বেঁচেছিলেন ২৬ দিন। এটা একটা আজব কাণ্ড। আমাদের মুখ্যমন্ত্রী তো বায়োলজিক্যাল সন্তান নয়, তিনি হচ্ছেন প্রকৃতির সন্তান। তো সেই জন্যই মুখ্যমন্ত্রী হয়তো প্রকৃতি থেকে জলীয় বাষ্প শোষণ করে বেঁচেছিলেন। তাই তো বিজেপি আজকে বলছে যে মাছ আর মাংসের কোনো প্রয়োজন নেই, ভাত ডালও বন্ধ করে দেওয়া উচিত। ২৬ দিন যদি থাকা যায় তাহলে আর বাকি জীবনটাও থাকা যাবে। বিজ্ঞান বলছে, আমরা বলিনি। কি খাবে? মাথা খাবে? বিচি খাও, বিচি। তৃণমূলের নেতারা বিচি খেতে তো খুব ভালোবাসে। ধানের বিচির কথা বলছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আজকে প্রায় মিনিমাম 10 বছর পর্যন্ত হয়ে গেল মুড়ি খেয়ে বেঁচে আছেন। তিনি ভাত রুটি তো খানই না, যেটা তিনি দাবি করেন আর কি। তার কোনো ঐশ্বর্য আরাম কিছুই নেই। মাছ মাংস যে যা ইচ্ছে খেতে পারে, এখানে কারোর কোনো রকম কোনো বাধা নেই। মুখ্যমন্ত্রীকে কে বাধা দিয়েছে আমি জানি না যে তিনি বর্তমান দিনে মুড়ি খাচ্ছেন। মুড়ির পরে দেখবে রাতে ভিডিও টেনে দিচ্ছে মনে হয়, জানা যায় না। তো এরা তো বড়লোক, বড় বড় ব্যাপার। যার যা ইচ্ছে সেটাই খাবে। কেউ ছানা খাবে, তার ক্ষমতা থাকলে কেউ পোলাও খাবে। একদম ঠিক। ক্ষমতা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে বানিয়ে দিয়েছেন। ১,৫০০ করে এক একটা ঘরে ৪,০০০ ৪,৫০০ টাকা মাস পড়ালে দিয়ে দিচ্ছেন। তো সে তো পোলাও পনির ছানা যা ইচ্ছে খেতেই পারে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো দয়াবান, তিনি মুড়ি খেয়ে থাকতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো নারী কিংবা পুরুষ কিংবা ছোটো ছোটো বাচ্চাদের না খাইয়ে তিনি রাখবেন না। এত দয়ার শরীর মাননীয়াকে দেখলে না আমার খুব কষ্ট হয়, আর পেছন থেকে গালি দিতেও ইচ্ছে করে। এই ২৬ দিনের অনশনের কথাটা মনে পড়ে গেলে। কেউ রুটি খাবে, কেউ অন্য রান্না খাবে, কেউ লিট্টি খাবে, কেউ ভেজ খাবে, কেউ নন ভেজ খাবে, এটা তাদের অধিকার। আচ্ছা, অধিকার যদি আসে তাহলে সিঙ্গুরবাসীর সাথে কোন অধিকার তুমি ফলাতে গেছিলে পিসি? সিঙ্গুরের যে আজকে টাটার কারখানাটা চলে গেল এবং ওয়েস্ট বেঙ্গলকে ব্যান করে দিল, যা পুরনো কারখানা ছিল সেগুলো ছাড়া বাকি আর নতুন কোনো টাটার কারখানা পশ্চিমবঙ্গে হয়নি। মাননীয়াকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে আপনি আপনার কোন ইচ্ছায় বা কোন প্রতিভা বলে ওই সিঙ্গুরে যাওয়ার কথাটা ভেবেছিলেন? আমাকে বলুন তো। সিঙ্গুরবাসীর আন্দোলনের অধিকার তারা নিজেরাই লড়ে নিত। আপনার মতো ঘটি বাটি হারা কোনো নেত্রীকে তাদের চাইতে হতো না, তারা নিজেরাই বার করে নিত। আপনি তো এই অধিকার ফলাতে গেছিলেন। এই অধিকার ফলেই আজকে পশ্চিমবঙ্গের এই দুরবস্থা হয়ে দাঁড়িয়ে গেছে, যেখানে মুসলিমরা এখন হিন্দুদের তুঁটি চিপে শেষ করে দেওয়ার কথা বলছে। এত সুন্দর একটা জায়গা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে, কে কি করবে, সেটা তার অধিকার। কি করবে এটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ, কেউ হয়তো বিয়ে না করে শ্রীমতী লিখবে, কেউ হয়তো রঞ্জিত ঘোষ নামক লোকটাকে অস্বীকার করবে, এরকম অনেক কিছুই আছে। দীপক ঘোষ যে তার বইতে লিখে গেছিলেন না, কথাগুলো না অনেক সত্যি বর্তমান দিনে এসে মনে হচ্ছে। আবার কে কী পড়বে না পড়বে সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক করে দেন। কারণ পশ্চিমবঙ্গের স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর ১১টা বই রাখা বাধ্যতামূলক। এটা তো মানুষজনের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তাই নয় কি? পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কত বড় মাপের লেখিকা হয়ে গেলেন কয়েকদিনের মধ্যে, যে তার লেখা বইগুলো এখন স্কুলের বাচ্চাদেরকে পড়াতে হবে। মানে জোর করে পড়ানো হচ্ছে, তাদের পড়ার ইচ্ছে নেই তবু গলা ধরে চেপে পড়ানো হচ্ছে। এটা কোন অধিকারের মধ্যে পড়ে? এটা মনে হচ্ছে শিশু সুরক্ষার অধিকার। আপনারা কে, কোথায় ছিলেন দেশ যখন স্বাধীন হলো? ইংরেজদের দালালি করছিলেন। আপনারা কে, কোথায় ছিলেন এতদিন? দেশ যখন স্বাধীন হলো তখন আপনারা কোথায় গেছিলেন? আপনাদেরকে তো তখন দেখা যায়নি। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সেলুলার জেলে সেখানে কয়েদিদের সাথে দেখা করেছিলেন, স্বাধীনতা সংগ্রামীদের সাথে দেখা করেছিলেন, এবং ওই যে সেন্ট মার্টিন দ্বীপটা আছে না, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেখানকার যে আদিবাসীরা তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তাদের হয়েও ভোট সেখানটায় প্রচার করতে গেছিলেন যে আমাদের ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে তোমরা এসে যাও, সেখানকার সভ্যতার সাথে তোমরা মিশে যাও। তাদেরকে বোঝাতে গেছিলেন, শুধু মধ্যে একটা তীর মেরে তারা তাড়িয়ে দিয়েছে। নাহলে মুখ্যমন্ত্রী ওখানটায় ভালোই ছিলেন। ওখানকার একজন স্বাধীনতা সংগ্রামী, তাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক বইও লিখেছেন। আপনারা চাইলে পড়তে পারেন, যদি বইটা বেরোয়নি। ঘরে গিয়ে কালীঘাটে গিয়ে পড়ে আসতে হবে, যদি পারমিশন দেয়। ইংরেজদের দালালি করছিল আরএসএস আর বিজেপি, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাতে ঝান্ডা নিয়ে তিনি আন্দোলন করছিলেন। তাহলে অসভ্য সব। কাজী নজরুল ইসলামকে দিয়ে রামায়ণ লেখাচ্ছে, মহাভারত লেখাচ্ছে, তারপরে ১,৫০০ কিলো ওজনের বাচ্চা জন্ম দিচ্ছে, জয়ন্তী মঙ্গলা খালি বলতে ৪ বার উল্টে যাচ্ছে, বাংলা ভাষাতে বাল বাড়া কত রকম গালি দিচ্ছে। এইগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাধীনতার পরবর্তী রূপ। কারণ ইনার এই রূপ দেখে পশ্চিমবঙ্গবাসী পুরো মুগ্ধ, গর্ববোধ করছে মানুষজন যে আমরা এতদিন পরে এমন একজন সিএম পেয়েছি যার সামনে পিছনে দুদিকেই সমান। মানে সামনে মারলেও যা আর পেছনে মারলেও তাই। মানে দোকান কাটা বেহায়া নির্লজ্জ, এর কোনো লজ্জা শরম কিছু নেই। কারণ আজ পর্যন্ত সে কোন কাজটা ঠিকঠাকভাবে করেছে আমাকে দেখাও তো। আপনারা জানেন
বলছে আমরা তো সবই জানি, তুমি তাহলে কি নাটক করতে এসছো? মানে কি এখানে যাত্রা চলছে, না এখানে কোনো স্ট্যান্ড আপ কমেডি শো চলছে? সব কথাতেই আপনারা জানেন। আমরা যদি সব জানি তাহলে তৃণমূলের নেতারা কি বাল ছিঁড়তে ভোটে দাঁড়িয়েছে? কেউ তো ভোট দেবে না। যা চুরি চামারি করছে আজকাল, তৃণমূলের যেই নেতারা কোনোদিন ঘরের বাইরে বেরোয়নি, এসি রুম ছেড়ে বেরোয়নি, সে আজকে সাইকেল নিয়ে প্রচার করছে। যেই তৃণমূলের নেতারা কোনোদিন গরিব মানুষের ঘরে পা মাড়ায় না, সে আজকে তার ঘরে গিয়ে ভাত খেয়ে নিচ্ছে। না, আলাদা লেভেলের সব চাটন চলছে। পশ্চিমবঙ্গে একটা ভোট এলেই দেখা যায় না সার্কাস চলে, আর এই ভোট শেষ হয়ে গেলে সার্কাস আবার বন্ধ হয়ে যায়। তখন মানুষজন বন্যায় ভেসে যায়, তাদের ঘরে চাল থাকে না, কে খেতে পাচ্ছে না, কার ওপরে তৃণমূলের নেতারা অত্যাচার করছে, এসব দেখার কারোর কোনো সময় নেই। তখন তারা 5 স্টার হোটেলে গিয়ে চা খাচ্ছে। এখন এসে আমি খুব সাধারণ, আমি মাটিতে বসে খেতে পছন্দ করি, আর আমি দল সব। মাদারের বাচ্চা। নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, হ্যাঁ, বিজেপি পরিচালিত ভ্যানিশ কমিশন, সেই জন্য তো মুখ্যমন্ত্রী সিউড়িতে ওইখানটায় জওয়ানদেরকে ক্যারাম খেলাচ্ছে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে। মানে কীভাবে পশ্চিমবঙ্গে পুরো দেশের সংবিধানকে অমান্য করা হয় সেটা দেখিয়ে দিচ্ছে। তৃণমূলের অ্যাড দেখানো হচ্ছে ভোটের যে কর্মীরা আছে, ভোট কর্মীরা তাদের ট্রেনিংয়ের সময়, মানে মুখ্যমন্ত্রীর আলাদা লেভেলের সব কাণ্ড কারখানা, তোমরা দেখলে কেউ বুঝতে পারবে না। আর কোথায় কোথায় স্টেজে উঠলে বলে বিজেপির ভ্যানিশ কমিশন। আরে জ্ঞানেশ কুমার ছিল বলেই না এতদিন পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা বেঁচে আছে। আর যদি অন্য কেউ থাকতো তাহলে মুখ্যমন্ত্রী নিজে হয়তো 70-80 হাজার ভোটে জিতে যেত। মানে ঢপবাজি চিটিংবাজি করে করে উনি মোটামুটি ভোটটা পেয়েছেন। আমার তো ভাবতে অবাক লাগে যে মুখ্যমন্ত্রী যেই ভবানীপুরে দাঁড়িয়েছিলেন সেখানটায়ও মানুষ রুদ্রনীল ভট্টাচার্যদেরকে ভোট দিচ্ছিল। মানে আলাদা লেভেলে মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন, তার উন্নয়নের মুতের ঠেলায় সব ভেসে গেছে মুখ্যমন্ত্রী ভোটাররা। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। ঘরে নেই কাজ আর খই ভাজ, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হওয়া কিছু কিছু ডায়লগ বাজ লোকের কথা। তো এখন মুখ্যমন্ত্রীর হাতে কোনো কাজ নেই, দেশের সংকটজনক অবস্থায় তিনি ইস্তফা দিয়ে বসে আছেন। এবার ইস্তফা দেওয়ার পরে মানুষজন কী করে গ্যাস পাবে, কী করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কষ্ট দূর হবে, সেগুলো না দেখে এখন পুরো দমে পিসি ভাইপো রাজনীতি করতে লেগে গেছে পশ্চিমবঙ্গে। আজ পর্যন্ত মমতা ব্যানার্জি সরকার মানুষজনকে ঠকানো ছাড়া মানুষের একটা উপকারে কখনো এসছে বলে আমার অন্তত মনে হয় না। যত ঢপবাজি চিটিংবাজি জোচ্চুরি সব তৃণমূলেই আছে। তো তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কুঁড়ে ঘর।